যদিও বা বর্ষা এখনও পুরোপুরি শেষ হয়নি, তবুও শেষ হওয়ার দিকে। এই যে ৭ মাস ধরে বৃষ্টি হচ্ছে, মানে ফাল্গুন মাস থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তো ততদিন থেকে বৃষ্টি হচ্ছে। তো এতদিন যে পরিমাণে বৃষ্টি হলো, এখন কিন্তু একটু হলেও কমেছে। আর এটা হলো ভাদ্র মাস, আশ্বিন মাস, এই দুটো মাস থাকলেই বর্ষা কিন্তু শেষ হয়ে যাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ভাবলাম যে বাড়িঘরটা এখন থেকে টুকটাক করে পরিষ্কার করা যাক। পুজো তো এসেই গেছে সামনে, আর পুজোর সময় যদি বাড়িঘর নোংরা থাকে একদমই ভালো লাগে না। নিজেরা যেরকম নতুন সেজে উঠি, সেরকম বাড়িঘরটাকেও নতুন করে সাজালে খুবই ভালো লাগে। তো দেখো, তো দুপুরবেলা আমি শুরু করেছি এই যে পরিষ্কারের কাজ। আর মাথার উপরেও কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল, গরমে মানে শরীর হাইপাই করছিল। সকালবেলা যেহেতু সময় হয় না, স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তো সকালবেলা যেহেতু সময় হয় না, তো আমি দুপুরবেলা শুরু করেছি। আর আমার সব থেকে মানে হেল্পিং হ্যান্ড হলো আমার ছেলে। এই যে লেগে পড়েছে আমার সঙ্গে, কি হেল্প করবে, আমার উল্টো 12টা বাজিয়ে দিচ্ছে। এখানে জল ঢালছে, ওখানে জল ঢালছে, বলছি যে আগে জল দিস না, কিন্তু ও তো কিছুতেই কথা মানবে না। ও কোথায় থাকবে, তো বল তুই তোর মতো কর, আমি আমার মতো করি। তো দুই মা ছেলে মিলে লেগে পড়লাম কাজে। তো দেখো, একদম শ্যাওলা পড়ে, মানে সামনের সিঁড়িটা, যেটা বাড়িতে ঢুকতেই প্রথমেই দর্শন করে সবাই, সেই সিঁড়িটাই আমার নোংরা হয়ে গেছে। আর ঠাকুরঘরের সিঁড়িগুলোও কিন্তু নোংরা হয়ে গেছে। তো একদিনে তো সব পরিষ্কার করা সম্ভব নয়, একটা একটা করে পরিষ্কার করব। সেদিন তুলসীতলাটা পরিষ্কার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে। তো আজকে আমি আবার এই যে আমার সিঁড়িটা পরিষ্কার করব। তো সিঁড়িটা থেকে দেখো মনে হচ্ছে কি পরিষ্কারই আছে, কিন্তু কাছে থেকে দেখলে মনে হয় যে কতটা নোংরা হয়েছে। আর এই যে দেখো, আমি কাছের থেকে দেখাচ্ছি তোমাদেরকে, সিঁড়িটাতে কতটা নোংরা পড়েছে, মানে এতটা শ্যাওলা পড়েছে কি বলবো। তো সেগুলোই ঘষে ঘষে তুলছি হাত দিয়ে। একটা স্টিলের স্কচ ব্রাইট নিয়েছি, সেটা দিয়ে আর বালি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। হাতের কিন্তু 12টা বেজে গেল, কিন্তু হাতের 12টা বাজুক, শরীরের 12টা বাজুক, পরিষ্কার তো করতে হবে। তার কারণ এত নোংরা আমার একদমই ভালো লাগে না। তো একটু একটু করে পরিষ্কার করলে, এখন তো আর বৃষ্টি হবে না, তারপর পরিষ্কারই থাকবে। আবার যখন বর্ষা আসবে তখন কিন্তু আবারও নোংরা হবে। এখন যদিও বৃষ্টিটা ছাড়েনি, তো তবুও যা বৃষ্টি হবে সেই বৃষ্টিতে এতটাও আর শ্যাওলা পড়বে না। টুকটাক করে যদি একটু করে ঘষে নেই, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আমি চেষ্টা করি, সবসময় চেষ্টা করি বাড়িঘরকে একটু ভালো রাখার, পরিষ্কার রাখার, কিন্তু একার পক্ষে সব কিছু সম্ভব নয়। সবাইকেই সেই দিকে ধ্যান রাখতে হয়। সবাই যদি নোংরা করে, আমি একা কতটাই পরিষ্কার করব, তাই না? তো আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি ততটাই পরিষ্কার করি। তো দেখো, আমার একদম কিন্তু ঘষা প্রায় হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু আমার যে এই যে পাকা উঠোনটা, এই উঠোনটাও কিন্তু নোংরা হয়েছে। সেই উঠোনটাও কিন্তু একটু যতটুকু পারি আমি ঘষে ঘষে পরিষ্কার করব। তবে হ্যাঁ, বাচ্চারা কিন্তু সবসময় দুষ্টুমি একটু করে, কিন্তু অনেক সময় ওরা কিন্তু অনেক কাজেরও হয়, অনেক কাজে তোমাদেরকে হেল্পও করে দেয়। দেখো, আমি এটা ঘষছি আর আমার ছেলে কিন্তু জল দিচ্ছে। আমার এতে অনেকটাই হেল্প হচ্ছে, না হলে বারবার উঠে যেতে জল আনতে হতো, আবার জল ঢালতে হতো। তো এটাতেও কিন্তু অনেকটাই হেল্প হয়, তাই না বলো বন্ধুরা? তো ভিডিও তো অনেকখানি হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার মিনু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি চলে যাচ্ছে আমার। তো বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা। আর দেখো, এখানে কিন্তু আমার প্রায় ঘষা হয়ে গেছে। এখন আমি উঠোনটা ঘষে নেব আর জল দিচ্ছি। আর কতটা চকচকে পরিষ্কার লাগছে, মানে এতটা সুন্দর লাগছে কি বলবো, মানে খুবই ভালো লাগছে। পরিষ্কার জিনিস দেখলে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে যতটা পরিশ্রম হয়, তারপরে সেটা পরিষ্কার দেখলে কিন্তু সেই পরিশ্রমটা দূর হয়ে যায়। তো আমার কিন্তু কাজ প্রায় হয়েই গেল, এটা পরিষ্কার। আর এই এতটুকুন বাকি আছে, সেটা করে নেব। তারপরে এই ঘষা মাজা করতে করতেই কিন্তু আমার বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা আর কোনো কাজ করিনি, মানে শরীরটা এত হাঁপিয়ে গেছিলো। সবাইকে খেতে দিয়ে সব মাজা ঘষা করে তারপরে কিন্তু আমি একটু শুয়েছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম তো সেরকম আসে না, আমি বিকেলবেলা একদমই ঘুমাই না, তো ঘুম সেরকম আসে না। তো এতটা হাঁপিয়ে গেছিলাম কি বলবো। আর এই যে দেখো, পরিষ্কার করার পর, শুকানোর পর কত সুন্দর লাগছে। চলে এলাম পরের দিন সকালবেলা, একদম সব কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে, একেবারে স্নান সেরে আমি চলে এলাম সোজা তোমাদেরকে রান্নাঘরে নিয়ে। তো রান্নাঘরে এসে আমি কি করছি দেখো, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডালটা কিন্তু একদম হয়েও এসছে, মানে সিদ্ধ হয়ে এসছে। আর ভাত কিন্তু আমার হয়ে গেছে, তারপর ডালও হয়ে গেছে। এখানে আমি একটা সবজি বসিয়েছি, নিরামিষ সবজি। আর করব হচ্ছে পটলের, মানে জিরে বাটা আদা বাটা দিয়ে পটলের ডালনা। তো সেটা করব, এর জন্য আমার আগেই হয়ে গেছে হলো মূলো আর বেগুন দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছি। আমার কিন্তু মূলোর সেন্টটা এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। মূলোর গন্ধ পেলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। আসলে আমি কি ধরনের খাওয়ার পছন্দ করি তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা।
এর আগে যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পেরেছে আমার একটু গ্রাম্য খাবারগুলো বেশি পছন্দ, মানে মাছ মাংস, তারপর পোলাও, ফ্রাইড রাইস, এসবের থেকে না আমি এই যে ক্ষেতের শাক পাতা কচু লতা এগুলো বেশি পছন্দ করি। আর এগুলোতে আমি বেশি মানে ভালোবাসি। যতটুকু মাছ মাংসতে আমার পছন্দ নয়, তার থেকে আমার এই ঘরোয়া রান্নাগুলো, ঘরোয়া খাবারগুলো, গ্রামের খাবারগুলো আমার খুবই পছন্দ হয়, আমার খুব ভালো লাগে। তারপর চলে এলাম দেখো আমার এই লাক্সারি ঘর নিয়ে। বাইরে এত সুন্দর পাকা ঘর আর ভিতরটার অবস্থা দেখো, তোমাদেরকে খুলে খালে তো কোনোদিনও দেখাই না, তো আজকে দেখাচ্ছি। দেখো আমার ঘরের অবস্থা, মানে এত দুর্দশা, চরম দুর্দশা হয়ে আছে। বাইরেটা দেখলে কোনোদিনও বোঝা যায় না যে ঘরের ভিতরে এই হাল। মানে বাইরেটা কত সুন্দর চকচকে তকতকে, আর ঘরের ভিতরে দেখো বিছানার চাদরটারও কী অবস্থা হয়ে গেছে। আর এই যে দেখো আমার ড্রেসিং টেবিলের এই যে ড্রয়ারটা একদম খুলে পড়ে গেছে। মানে কি বলবো, এত খারাপ অবস্থা, কিচ্ছু রাখতে পারছি না। ইঁদুরে রাত্রেবেলা ঢুকে কুরকুর করে সব কাটছে। তার থেকেও আমার সব থেকে যেটা কষ্টের জিনিস সেটা হলো এই নতুন আলমারিটা। এই নতুন আলমারির কাজটা দেখো আমার ছেলে ভেঙে ফেলেছে। তো এখান দিয়ে ইঁদুর ঢোকাঢুকি শুরু হয়ে গেছে। আর ইঁদুর ঢুকলে কি হয় তোমরা তো জানোই, আমার যত জামা কাপড় আছে সব কেটে দেবে। আর ওখানে কিন্তু সব আমার দরকারি কাগজপত্রও আছে। তো এই যে ইঁদুর ঢোকার রাস্তায় এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কত শাড়ি ঠাড়ি সব কিছু রেখেছি। তো কালকে একবার বের করে দেখেছি যে ওখানে ইঁদুর বাসা করেছে নাকি, তো সেই জন্য শাড়িগুলো সব এলোমেলো। আর এই যে আমার শখের আলমারি, এত সুন্দর আলমারি, আমি নিজে পছন্দ করে এই কালারটা পছন্দ করেছি। আর আমার এই কালারটা কিন্তু খুবই পছন্দের। তার দেখো সব রং চটে গেছে, উঠে গিয়ে টিনগুলো বেরিয়েছে, মানে খুবই কষ্ট লাগে দেখলে। আর ছেলে মানুষ যদি কোনো কিছু গায়ে না লাগায় তাহলে কিন্তু মেয়েদের পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। আমার বরের এসব দিয়ে কোনো হেলদোলই নেই। ওর শুধু রাত পোহাবে, কাজ করবে, টাকা পয়সা ইনকাম করবে, এই দিকেই ধান্দা। যে ঘরে কিছু আসবাব জিনিস আনতে হবে বা কিছু ভেঙে গেছে সেটা ঠিক করতে হবে, ওই দিকে কোনো ধ্যান ধারণাই নেই। তো যাই হোক, কি করব, সবাই তো সমান হয় না। তো এখন আমি এটা মেরামত করার চেষ্টা করব, একটু মানে চেষ্টা করে এটা লাগানোর চেষ্টা করছি। দেখো কি অবস্থা, খুলে পড়ে গেছে। মানে এত সুন্দর আলমারি, আমার এই আলমারি তো না, সরি, ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলে ওই ডয়ারেই আমি যত কিছু রাখি। আর এটা ভাঙার কারণ, একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে। ও যখন তখন একটা যদি রাস্তায় সুতোও পায় কুড়িয়ে নিয়ে সেই ডয়ারে রেখে দেয়, মনে হয় কত বা অমূল্য সম্পদ। তো সেই করে বারবার খুলুক বন্ধ করুক, তাহলে কি হবে বলো তো। এই যে ভেঙে গেছে। তো এই জিনিসগুলো দেখে না খুবই মায়া লাগছে। এগুলো করতে তো প্রচণ্ড পরিশ্রম হয়, এগুলো আমার বিয়েতে দিয়েছে। কিন্তু এই আলমারিটা, শখের আলমারিটা, বেশি দিন হয়নি, আমি 2 বছর হলো শখ করে কিনেছিলাম, নিজের টাকা দিয়ে, নিজের উপার্জনের টাকা দিয়ে। আমি কিন্তু টিউশন পড়াতাম এর আগে, তো সেই উপার্জনের টাকা দিয়ে কিন্তু আমি এই শখের আলমারিটা কিনেছিলাম। তো সেই আলমারিটা আমার ছেলে ভেঙে ফেলেছে। আমার খুবই কষ্ট হচ্ছে দেখে, কবে আবার এই কাজ নিয়ে আসবে। তার কারণ ছেলে মানুষ যদি এই সম্বন্ধে ধ্যান ধারণা ভালো থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি কোনো হেলদোল না থাকে তখন কিন্তু খুবই অসুবিধা হয়। কবে ও নিয়ে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর দেখো এই গোদরেজটার একবারে কালার উঠে শেষ হয়ে গেছে। মানে ঘরটা সুন্দর হলে হবে কি, ঘরের জিনিসগুলো সব যেন পুরনো ঝরঝরে হয়ে গেছে। তো টাকা পয়সা থাকলে নতুন করে কেনা যায়, কিন্তু টাকা পয়সা না থাকলে তো ইচ্ছে করলেও উপায় হয় না। তো সেটাই বলছি, এগুলো ঠিক করতে অনেকটাই মানে টাকার দরকার আছে। এটা কালার করে নিতে হবে, সম্পূর্ণ ঘষে মেজে কালার করে নিতে হবে। আর ওই ড্রেসিং টেবিলটা ফেলে দিতেই হবে, ওটাতে আর মনে হয় কিছু হবে না। তার কারণ ওটা তো তো প্লাইগুলো উঠে যাচ্ছে। আর এই আলনার কাজটা নিয়ে আসলেই লাগানো যাবে। তো এখন সব কিছু বলতে হবে বরকে, যদি নিয়ে আসলো, আর যদি না নিয়ে আসে তাহলে এভাবে আপাততর মতো আমি এভাবে রেখে দিলাম। তারপর নিয়ে আসবে না কেন, আসবে ঠিকই, কিন্তু আজকে না, 2 দিন পর। এই হচ্ছে কথা। তো আমি এখন চেষ্টা করছি এটাকে কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় নাকি। তো এটাকে যদি আমি একটু বন্ধ করে রাখি তাহলে আর কোনো অসুবিধা হবে না। ইঁদুরটা ঢুকতে মানে ফাঁকা থাকলে যেভাবে ঢুকবে, বন্ধ থাকলে কিন্তু ঢোকার চেষ্টাটা কমই করবে। তো আমি একটা পেপার আর ইঁদুরের কাটতে কতক্ষণ লাগবে, তবুও পেপার দিয়ে লাগিয়ে রাখছি কোনো রকম করে। তো এটা কোনো রকম করে লাগিয়ে রাখার পরে আমি চিপকে দিব। দেওয়ার পর দেখি বরকে বলবো যে কবে তুমি এটা নিয়ে আসো সব থেকে। আর এইদিকে কিন্তু আমি তাড়াহুড়ো করছি একখানে যাব বলে, যে কোথায় যাব, ছেলেকে চুল কাটতে নিয়ে যাব। আর বড়বাবুর একদমই সময় হচ্ছে না, একবার ডিউটি, একবার বাড়িতে সেলাইয়ের কাজ, মানে খুবই ও ব্যস্ত আছে। তো সব কিছুতে তো আর ওকে প্রেশার দিতে পারি না। তো সেই জন্য আমি ছেলেকে নিয়ে যাব চুল কাটতে, তো তাড়াহুড়ো করছি। তো দেখো আবার যেই কাজটা খুলেছি, খোলার সঙ্গে দেখি ইঁদুরের গন্ধ পাচ্ছি। তো ইঁদুরের গন্ধ পাচ্ছি, ইঁদুর আবার ঢুকেই পড়েছে নাকি, সেজন্য আবার সব জামাকাপড় বের করে চেক করলাম যে সত্যিই কি ইঁদুর ঢুকেছে, না ঢোকেনি। তো এখন আমি এটা তাড়াতাড়ি লাগিয়ে চলে যাব সোজা ছেলেকে নিয়ে। আমি
তারপর দেখো অনেক চেষ্টা করে অবশেষে আমি লাগিয়েই ফেললাম। আর এই স্যালো টিপটা দিয়ে আমি পেপারটাকে ভালো করে এখানে চিপকে দিলাম। তো যেরকমই হোক আর কি, কিছুদিনের মতো চলবে এরকমই। এই যে দেখো সুন্দরই লাগছে, টান হয়েছে, কিন্তু এই পেপারটা কি থাকবে? ইঁদুর একবার খোঁজ পেলে ওকে একদম টুকরো করে কেটে রাখবে। তো আর এই যে ঘর, এখন আমি একটু ঘরটা গুছিয়ে নেব। ঘরটা তো একদম দুরবস্থা হয়ে আছে, মানে ঘরের জিনিস যদি ভেঙে যায় না, তখন কিন্তু ঘরটা গোছানোরও একদম ইচ্ছে থাকে না। আর আমি এখন তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিয়ে আবার তোমাদেরকে তো বললামই ছেলেকে নিয়ে যাব চুল কাটতে। আর আজকে সকাল থেকে মনে হচ্ছিল আজকে যদি আমাকে কেউ একটু রান্না করে খাওয়াতো কী যে ভালো হতো। কেননা মাঝে না এরকম মনে হয় যে আজকে যদি আমাকে কেউ একটু রান্না করে খাওয়াতো কি না ভালোই লাগতো। তো সে কপাল তো আমার নেই। শাশুড়ি মাকে এসছি থেকেই রান্না করে খাওয়াই, কোনোদিনও শাশুড়ি মার মুখ হলো না আমাকে একবেলা রান্না করে খাওয়ানোর। তো ওই সবসময় ব্যথা, আজও ব্যথা, কালো ব্যথা, পশু ব্যথা, মানে ব্যথা করেই জীবন শুরু হয়েছে, ব্যথা করেই জীবনটা শেষ হবে। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। আর দেখো এখানে কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে ছেলের জামা কাপড়গুলো সবসময় আমি এই র্যাকে রাখারই চেষ্টা করি, তার কারণ ওর ছোট জামা কাপড় কোথায় রাখবো, কোথায় পড়ে যাবে, মানে আলনায় রাখলে সব কিন্তু পড়ে যায়। ছোট জামা কাপড়, ছোট প্যান্ট, ছোট গেঞ্জি, তো সেগুলো কিন্তু আলনায় হয় না। তো সেই জন্য আমি এই র্যাকটাতেই গুছিয়ে রাখি। ওর স্কুলের জামা কাপড়, ওর বাড়িতে পরার জামা কাপড় সব এখানেই থাকে। ছোট করে গুছিয়ে রাখলে ভালো হয়। তো বেশি আর দেরি করব না, এই তাড়াতাড়ি করে কোনো রকম করে গুছিয়ে আমি চলে যাব সোজা এই ছেলেকে নিয়ে চুল কাটতে। না হলে বেশি বেলা হয়ে গেলে, এখন কিন্তু বেলা 1টা বাজে, তারপর কিন্তু আমার ভিডিও এডিট আছে, তারপরে এডিট করে এই ভিডিওটা পোস্ট করব। আজকেই কিন্তু আমি ভিডিওটা এডিট করে পোস্ট করব। তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো আর কি লাগবে, ভিডিওর কিন্তু লাস্ট সীমান্তে এসে গেছি, সব কিছু কিন্তু দেখানো হয়েই গেছে। তো তোমরা অবশ্যই আমার একটু পাশে থেকো আর ভালোবাসা দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার ভিডিও সবসময় তোমরা দেখতে পারো। তো ভালোবাসা থাকলে এদিকে মাঝখান দিয়ে চল, মাঝখান দিয়ে চল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দিলাম না, তো বাকিটা কালকের জন্য রেখে দিলাম। না হলে ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে। চুল কাটতে গিয়েছিলাম ছেলেকে নিয়ে, আর কি কিনে দিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো কালকে আমি আবারও এই ভিডিওর অর্ধেক পার্টটা নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। তোর বাড়ি